মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের রেখা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই সাথে ইরানের ওপর সামরিক আঘাত এনেছে। মিসাইল ছুটছে, যুদ্ধবিমান গর্জে উঠছে, গোলাবর্ষণ থামছে না। ইরান একা দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে, এখনও দৃশ্যমানভাবে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু যুদ্ধক্ষেত্রের বিস্ফোরণের চেয়েও বড় প্রশ্ন এখন আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহলে ঘুরপাক খাচ্ছে। পিয়ংইয়ংয়ে বসে থাকা এক ব্যক্তিকে নিয়ে, তিনি না তেহরান, না ওয়াশিংটন, না তেল আবিবে। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আর সেই নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে বিশ্ব রাজনীতির শিরায় শিরায় এক অদ্ভুত শীতল স্রোত বইতে শুরু করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সঙ্গে কিমের দীর্ঘ সম্পর্কের কথা বহুবার আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি প্রকাশ্যে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এই প্রেক্ষাপটে ইরানের ওপর চলমান হামলা এক নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠেছে, কিম কি নীরব থাকবেন নাকি এই সংঘাতে প্রবেশ করবেন? এই যুদ্ধের কেন্দ্রে রয়েছে পারমাণবিক ভয়, যে আশঙ্কাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে আঘাত হেনেছে। সেই একই ভয়ের আরেকটি বৃহৎ উৎস উত্তর কোরিয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনুমান, কিমের হাতে 50টিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং প্রতি বছর আরও 6 থেকে 12টি নতুন অস্ত্র তৈরির সক্ষমতা তার রাষ্ট্রযন্ত্রের রয়েছে। তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম বলে দাবি করা হয়। ইসরায়েলের ক্ষেত্রেও এমনই আশঙ্কা উচ্চারিত হয়। এই বাস্তবতা কেবল সামরিক শক্তির পরিমাপ নয়, এটি কৌশলগত ভারসাম্যের সূক্ষ্ম সুতো। কিম এখন নীরব, কিন্তু অনেক কূটনীতিকের ভাষায় তার এই নীরবতাই সবচেয়ে উচ্চকণ্ঠ বার্তা। কারণ অতীতে দেখা গেছে, যখনই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া জোরদার করেছে, পিয়ংইয়ং তার জবাব দিয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আসন্ন ফ্রিডম শিল্ড মহড়াকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। উত্তর কোরিয়া বারবার বলছে এই মহড়ার উদ্দেশ্য তাদের গণবিধ্বংসী অস্ত্র ঠেকানো। কিম সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, উত্তর কোরিয়ার নিরাপত্তা বা পারমাণবিক মর্যাদায় আঘাত এলে দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি মুছে ফেলার ক্ষমতা তার রয়েছে। ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন নয়। ইরান ইরাক যুদ্ধের সময় তেলের বিনিময়, অস্ত্র সরবরাহ থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সহযোগিতা, এই ইতিহাস বহুবার সামনে এসেছে। ইরানের শাহাব-3 ক্ষেপণাস্ত্রকে উত্তর কোরিয়ার নোডং-এর সাথে তুলনা করা হয়েছে। খোরাসমহর ক্ষেপণাস্ত্রকে মুসুদানের প্রতিরূপ বলা হয়েছে। 2003 সাল থেকে পারমাণবিক প্রযুক্তিতেও সহায়তার অভিযোগ উঠেছে। 2012 সালে প্রযুক্তিগত সহযোগিতা চুক্তির কথাও আন্তর্জাতিক প্রতিবেদনে এসেছে। এমনকি 2011 সালে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার সরবরাহ করেছে, এমন দাবিও প্রকাশিত হয়েছিল। এই সম্পর্কের গভীরতা বিবেচনায় নিয়ে এখন প্রশ্ন জোরালো হচ্ছে, কিম কি কেবল কূটনৈতিক সমর্থনে সীমাবদ্ধ থাকবেন নাকি বাস্তব সামরিক পদক্ষেপ নেবেন? 2025 সালের জুনে ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন কিম প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নেন এবং ইসরায়েলকে সন্ত্রাসী ও ক্যান্সার আখ্যা দেন। একই সময় পূর্ব সাগরে তিনি একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন, যা দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপানের যৌথ মহড়ার প্রেক্ষাপটে ছিল স্পষ্ট বার্তা। উত্তর কোরিয়ার অভ্যন্তরেও সমান্তরাল আরেকটি দৃশ্যপট তৈরি হচ্ছে। কিমের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা রয়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজন নিয়ে উদ্বেগের খবর বহুবার ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। এমন প্রেক্ষাপটে তিনি উত্তরাধিকারের প্রশ্ন সামনে এনেছেন। তার কন্যা কিম জুকে প্রকাশ্যে আনায় রাজনৈতিক বার্তা লুকিয়েনি। মাত্র 13 বছর বয়সী এই কিশোরীকে সামরিক কুচকাওয়াজে বাবার পাশে দেখা গেছে, এমনকি রাইফেল প্রশিক্ষণের দৃশ্য রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। উত্তর কোরিয়ার নেতার পোশাক ও স্টাইল কপি করার অধিকার কারণেই এমন সংস্কৃতির মাঝেও কিম জু বাবার অনুরূপ পোশাকে উপস্থিত হওয়া ছিল প্রতীকী ঘোষণা। সাম্প্রতিক পার্টি কংগ্রেসে কিম ও তার কন্যার উপস্থিতি, কর্মকর্তাদের হাতে স্নাইপার রাইফেল তুলে দেওয়া এবং ঘনিষ্ঠ কর্মকর্তা ওয়াং চং চোলের উপস্থিতি, সবকিছু মিলিয়ে একটি বার্তা স্পষ্ট: ক্ষমতার উত্তরাধিকার পরিকল্পিত। উত্তর কোরিয়ার নেতা পছন্দের কর্মকর্তাদের অস্ত্র উপহার দেওয়া আস্থার চিহ্ন। 2020 সালে কোরিয়ান যুদ্ধের বার্ষিকীতেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। 5 বছর পর আবার একই রীতি ফিরে এসেছে, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। বাইরে যুদ্ধের আগুন, ভেতরে উত্তরাধিকারের ইঙ্গিত। এমন সময় ইরানের ওপর হামলা কিমের সামনে নতুন সমীকরণ তুলে ধরেছে। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়, তাহলে কি পরবর্তী লক্ষ্য হবে উত্তর কোরিয়া? কিম জানেন ট্রাম্প প্রশাসন তাকে অপ্রত্যাশিত নেতা হিসেবে চিহ্নিত করেছে। ট্রাম্প বহু দেশকে প্রকাশ্যে হুমকি দিয়েছে, কিন্তু কিমের ক্ষেত্রে কূটনৈতিক সংলাপের পথ বেছে নিয়েছিলেন। তবু পারমাণবিক প্রশ্নটি কখনোই মীমাংসিত হয়নি। কিম প্রকাশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা মেনে নেয় এবং শত্রুতামূলক নীতি পরিত্যাগ করে, তবেই সম্পর্ক উন্নত হতে পারে।
এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যেন পূর্ব এশিয়ার ছায়া ডেকে আনছে। কিম যদি ইরানের পাশে সামরিকভাবে দাঁড়ান, তাহলে তা কেবল আঞ্চলিক সংঘাত থাকবে না, বরং বহু ফ্রন্টে বিস্তৃত হতে পারে। যুক্তরাষ্ট্র তখন একই সঙ্গে মধ্যপ্রাচ্য এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনার মুখোমুখি হবে। দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা করে কিম যে ভাষণ দিয়েছেন, তা এই সম্ভাবনাকে আরও বাস্তব করে তুলছে। কূটনৈতিক মহলে আলোচনা চলছে, কিমের নির্ভরতা কি ঝড়ের পূর্বাভাস? তিনি কি কৌশলগতভাবে সময়ের অপেক্ষা করছেন, নাকি এই সংঘাতকে ব্যবহার করে নিজের অবস্থান আরও শক্ত করবেন? ইতিহাস বলছে, উত্তর কোরিয়া প্রায়শই আন্তর্জাতিক সংকটকে নিজস্ব স্বার্থে কাজে লাগায়, কিন্তু বর্তমান পরিস্থিতির জটিলতা ভিন্ন মাত্রার। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, আকাশে মিসাইলের রেখা, সমুদ্রপথে টহল জোরদার, বিশ্ববাজারে উদ্বেগ। আর দূরে পিয়ংইয়ং এর এক নেতা নীরবে হিসাব কষছেন, তার সিদ্ধান্ত হয়তো নির্ধারণ করবে এই যুদ্ধ সীমাবদ্ধ থাকবে নাকি বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন বিভাজন রেখা টানবে। প্রশ্নটি এখন ঝুলে আছে, কিম কি বন্ধুর পাশে দাঁড়াবেন? যদি দাঁড়ান, তবে সেটি হবে কেবল সমর্থন নয়, বরং নতুন এক ফ্রন্টের সূচনা। আর সেই মুহূর্তে পৃথিবী হয়তো বুঝবে, বর্তমান বিস্ফোরণগুলো ছিল কেবল শুরু, আসল ঝড় তখনও বাকি।